আসসালামু আলাইকুম। আমি সেজান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি এখন তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তাপগতিবিদ্যা অধ্যায়টি সম্পূর্ণ শেষ করে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল যেই প্রশ্নই আসুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। আমি চ্যাপ্টার পড়ানোর শুরুতে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে গুচ্ছে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলো সমাধান করে দিব। আমি চ্যাপ্টার শুরুতেই কেন সমাধান করে দেবো বিগত বছরের প্রশ্ন, তার কারণ হচ্ছে তুমি যখন একটা চ্যাপ্টার পড়া শুরু করবে তখন যদি তুমি দেখো এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে, তাহলে তুমি এই চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া পাবে। কী আইডিয়া পাবে? যে এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট জিনিস কোনগুলো, তোমার গুচ্ছের জন্য কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে, এটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। আর আমাদের পড়ার শুরুতে এই কাজটা করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো, আর আরেকটা কথা বলে রাখি, চ্যাপ্টার পড়ানোর শুরুতে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রতিটি সাবজেক্টেরই ভিডিও দিব। এগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, যেগুলো থেকে গুচ্ছ প্রতি বছরই প্রশ্ন করেছে, আমি সেই চ্যাপ্টারগুলো তোমাদের খুব গুছিয়ে পড়িয়ে দিব। তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আমার হোয়াটসঅ্যাপে ছেলে এবং মেয়েদের জন্য দুটি আলাদা গ্রুপ রয়েছে। এই গ্রুপে আমার এই ভিডিওগুলোর পিডিএফ, আমার হ্যান্ড নোটস, সাজেশন, গাইডলাইন সব কিছু পাবে সম্পূর্ণ ফ্রিতে। আর গুচ্ছের জন্য আমি কিছু পরীক্ষাও নিব। তাই তোমরা যারা আমার গ্রুপে অ্যাড হতে চাও তারা ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে অ্যাড হয়ে নাও। কারো যদি লিঙ্ক থেকে অ্যাড হতে প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, তোমরা আমার নাম্বারে টেক্সট করলে আমি তোমাদের অ্যাড করে নিব। আর একটা কথা মাথায় রেখো, তোমাদের যাদের এখনও চান্স হয় নাই তারা এখন এই ভিডিওগুলো দেখবে, তাই না? সো তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে প্রতিদিন যা যা পড়বা এই পড়াগুলো রাতে ঘুমানোর আগে অবশ্যই রিভিশন দিয়ে ঘুমাবে। আর একটা সপ্তাহে যা যা পড়বে সেগুলো সপ্তাহের যে কোনো একটা দিনে রিভিশন দিয়ে নিবে। তাহলে এটা তোমার জন্য খুবই কার্যকরী একটা কাজ হবে। তাহলে এখন চলো আমরা অধ্যায়টি শুরু করি। দেখো, 24-25 সেশনে প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের থেকে 10 ডিগ্রি বেশি হবে? তাহলে এর জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে c/5 = f-32/9 = k-273/5। আমাকে এখানে কি বলেছে দেখো, ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াসের চেয়ে 10 ডিগ্রি বেশি হবে। এ কারণে আমি কি লিখেছি যে f = c+10। বাট যদি এমন বলতো সেলসিয়াস স্কেলের মান ফারেনহাইট স্কেলের চেয়ে 10 ডিগ্রি বেশি হবে, তখন আমি কি লিখতাম? তখন লিখতাম c = f+10। তাহলে এখন ফর্মুলা দেখো, যেহেতু আমার এখানে সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কাজ, সো আমি এই দুটো অংশই লিখব। c/5 = f-32/9। সো c/5 আমি এফের পরিবর্তে কি লিখব? c+10 লিখলাম। তো তাহলে এখানে আমি কী পাবো? +10 - 32 থাকবে -22। দেন আর গুণ করো, তাহলে 9c = 5 × c-22। সো 5 এটার সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কী হবে? 5c - 110। দেন 5c কে এদিকে নিয়ে আসো, তাহলে কী হবে? 9c - 5c = -110। তাহলে এখানে থাকবে কি? 4c = 110। তাহলে c = -110/4। দেখো, তোমার যদি ক্যালকুলেশন করতে প্রবলেম হয় তাহলে তুমি যত সহজে ভাঙা যায় সেভাবে ভেঙে করবে। যে 110-এর মধ্যেও 2 যাবে, 4-এর মধ্যেও 2 যাবে। তাহলে 110-এর মধ্যে 2 যাবে 55 বার, 4-এর মধ্যে 2 যাবে 2 বার। এরপর দেখো 2 55-এর মধ্যে কতবার যাবে? 27.5 বার, কারণ আমরা জানি 27 × 2 = 54। তাহলে 27.5 × 2 কত হবে? 55। তাহলে c = কত? -27.5 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সারগুলো খেয়াল করো, সেন্টিগ্রেডেও আছে, ফারেনহাইটেও আছে। সো তুমি কি অ্যান্সার দাগাবে? সেন্টিগ্রেডে। আর যদি এখানে বলতো যে তোমার ফারেনহাইট থেকে 10 ডিগ্রি বেশি হবে, সেই ক্ষেত্রে এখানে কি হতো? ফারেনহাইটে অ্যান্সার হতো। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটি ইসাক আমির স্যারের বই থেকে নেওয়া হয়েছে, যদিও হুবহু না, মান একটু ভিন্ন আছে। সো খেয়াল করো, 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলে এনট্রপির পরিবর্তন কত হবে? তাহলে আমাদের এনট্রপির জন্য যা যা জানতে হবে আমি এখানে দেখো লিখে দিয়েছি। যে এনট্রপির পরিবর্তন ds = dq/t যখন দশা ভিন্ন। দশা ভিন্ন বলতে কি? তোমার ধরো জলীয় বাষ্প, পানি এভাবে থাকবে, তখন হচ্ছে দশা ভিন্ন। আর যখন ধরো কি হবে? দশা একই হবে, তখন কি?
শুধু পানি আকারে থাকবে বা বাষ্প আকারে থাকবে বা বরফ আকারে থাকবে। আর যখন ধরো বরফ থেকে পানি বলবে বা পানি থেকে বাষ্প বলবে, এক্ষেত্রে দশা ভিন্ন, তখন আমরা ইউজ করবো ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। আর ডিকিউ সমান কী হবে, এমএলএফ বা এমএলভি। এখানে এই দেখো এলএফটা কি, এলএফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার মান হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। আর এলভি হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার ভ্যালু 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। আর যখন দশা একই হবে তখন আমাদের ফর্মুলাটা কী হবে, ডিএস ইকুয়াল টু এমএস লন টি2 বাই টি1। এখানে দেখো তো কী বলেছে, শুধু পানির কথা বলেছে, এখানে কি বরফ বা জলীয় বাষ্প কিছু বলা হয়েছে, বলা হয়নি। অর্থাৎ এখানে কি দশা সেম, আর দশা সেম হলে ফর্মুলা কি এমএস লন টি2 বাই টি1। এ কারণে আমি দেখো এটাই লিখেছি যে ডিএস ইকুয়াল টু এমএস লন টি2 বাই টি1। আর এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমার কয়েকটি মান এখানে মুখস্থ রাখতে হবে, কারণ এই মানগুলো তো আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি না, আর এক্সামে তো তুমি ক্যালকুলেটর পাবে না। এ কারণে তুমি এই কয়েকটি মান একটু মুখস্থ রাখবে। প্রথমেই মনে রাখবে সেটি হচ্ছে লন 283 বাই 273 ইজ ইকুয়াল টু 0.036, লন 293 বাই 273 ইজ ইকুয়াল টু 0.071, লন 298 ডিভাইডেড বাই 273 ইজ ইকুয়াল টু 0.088, লন 300 বাই 273 ইজ ইকুয়াল টু 0.094, এরপর তোমার লন 303 বাই 273 ইজ ইকুয়াল টু 0.014, লন 373 বাই 273 ইজ ইকুয়াল টু 0.312, লন 273 ডিভাইডেড বাই 283 ইজ ইকুয়াল টু 0.276। সো তুমি এই কয়েকটি মান মুখস্থ রাখলে এই টাইপ থেকে যেই ম্যাথই দেখ না কেন তুমি অ্যান্সার করতে পারবা। এখন দেখো আমরা এটি অ্যান্সার করি। এখানে আমাদের পানির ভর 3 কেজি, সো এম এর ভ্যালু 3, তাপমাত্রা 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, তাহলে টি1 এর ভ্যালু হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তোমার 273 কেলভিন, কারণ আমরা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করব। আর টি2 কত হবে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 10 যোগ 273 ইজ ইকুয়াল টু 283 কেলভিন। এটাই লিখেছি দেখো, যে টি2 বাই টি1, তাহলে টি2 283, টি1 273। আর এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপের জন্য মনে রাখবে আমার পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, তারপর হচ্ছে আমার বরফের ক্ষেত্রে 2100, আর জলীয় বাষ্পের ক্ষেত্রে 2000। তাহলে এখন আমরা ম্যাথটি সলভ করি। সো 3 দিয়ে আমরা এটাকে যদি গুণ করি, খেয়াল করে কী হবে, 3 দুগুণা 6, 3 4 12, আর শূন্য কয়টা, 2টা লিখে নিলাম। আর লন 283 বাই 273 এর ভ্যালু হচ্ছে 0.036। তাহলে এখন দেখো আমরা এই দশমিকযুক্ত সংখ্যাকে ভগ্নাংশে কীভাবে কনভার্ট করব। আমরা কি করব, দশমিকের জন্য একটা 1 দিব, আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য দিব। তাহলে এখানে দেখো তো সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, তাহলে শূন্য এখানে দিয়েছি 3টা, তাহলে এখানে 2টা শূন্য আর এই 2টা শূন্য আমরা কাটাকাটি করলাম। তাহলে এখন কি থাকবে আমাদের 126 গুণ 36 উপরে, আর নিচে থাকবে 10। তাহলে এখন দেখো এই যে 126 গুণ 36, এটাকে গুণ করলে হয়েছে 4536। সো 4536 আর নিচে হচ্ছে 10, তাহলে এখানে যদি একটা শূন্য, সো দশমিক 1 ঘর ডানে আসবে, তাহলে এই যে 6-এর আগে একটা দশমিক পাবো। তাহলে অ্যান্সার কী হবে, 553.6 জুল পার কেলভিন। দেখো এই হ্যান্ড ক্যালকুলেশন খুবই ইজি। তোমরা অনেকে আমাকে টেক্সট করো যে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন বুঝি না, কীভাবে করব, অনেকে আমাকে বলো এইগুলা বা কোশ্চেন দাও সলভ করার জন্য। তো তোমরা এগুলো একটু মনোযোগ দাও। হ্যান্ড ক্যালকুলেশন আসলে আহামরি কঠিন না ভাই, জাস্ট এই ভিডিও আমি যা যা দিব, এই ভিডিওর হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু দেখবা, হাতে কলমে করবা, তাহলেই পারবা। এরপরেও যদি না বুঝো আমাকে কোশ্চেন ছবি তুলে পাঠিয়ে দিও, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সো এখন আসো আমরা পরবর্তী অংশে যাই। সো এখানে দেখো লিখে রেখেছি পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের ক্ষেত্রে 2100 জুল পার কেজি পার কেলভিন, জলীয় বাষ্পের 2000 জুল পার কেজি পার কেলভিন। এখানে এন্ট্রপির জন্য আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করলে এন্ট্রপি বাড়ে 1230 জুল পার কেলভিন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এন্ট্রপি বাড়ে 6000 জুল পার কেলভিন। এখন একটা প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত করলে এন্ট্রপির কী পরিবর্তন হবে। তাহলে আমরা কি জানি, কী লিখেছি এটা বলো। এটা লিখেছিলাম 1200 না, 1230, যে এটি যে 1230 জুল পার কেলভিন। তাহলে এখানে তো আর 1230 দেয়া নেই, 10 টু দি পাওয়ার আকারে লেখা আছে। সো আমি এটাকে কনভার্ট করবো। কীভাবে কনভার্ট করব, দেখো আমি যত ঘর আগে দশমিক আনবো 10-এর পর তত দিব। কি বললাম, যতগুলো ঘর আগে দশমিক আনবো 10-এর পর তত দিব। এখানে দেখো কি করেছি, এখানে আছে 1230, দশমিক দিয়েছি কত ঘর আগে, 3 ঘর আগে নিয়ে আসছি, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 3।
তাহলে এটাকে কি লিখতে পারবো 1.23 ইন্টু 10⁻3। সো এখানে যেটি এটার সাথে মিলবে সেটি অ্যান্সার, এই যে 1.23 ইন্টু 10⁻3। পরবর্তী প্রশ্ন, 100 কেজি সেন্টিগ্রেড তাপমাত্রার 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত হবে? দেখো আমরা কি জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এনট্রপি বাড়ে হচ্ছে 6000 জুল পার কেলভিন। বাট এখানে কি 1 কেজি আছে? নাই, এখানে আছে কত কেজি? 4 কেজি। তাহলে 4 ইন্টু 6000 তাহলে কত হয়ে যাবে? 4 6 24, সাথে 3টা শূন্য, তাহলে কত হবে? 24000। তো এটাকে আমরা 10 টু দি পাওয়ার আকারে কনভার্ট করবো। তো আমরা দশমিক কয় ঘর আগে আনি? দেখো 1 2 3 4, 4 ঘর আগে দশমিক আনলাম, তাহলে 10-এর পাওয়ারও কী হবে? 4 হবে। তাহলে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। এখন দেখো পরবর্তী প্রশ্ন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উত্তীর্ণ করতে এনট্রপির পরিবর্তন কত? তো এখানে কি আছে দেখো, প্রথমে T1 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সো 10 যোগ 273 283 কেলভিন। এরপর T2 কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100 যোগ 273 সমান 373 কেলভিন। এখানে পানির ভর M 5 কেজি, আর যেহেতু পানি তাহলে এখানে এস কত হবে? 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমার ফর্মুলা কী হবে? যেহেতু এখানে 10 আছে তাহলে ডিএস ইজ ইকুয়াল টু এম এস লন T2/T1। এম এর ভ্যালু 5, এস এর ভ্যালু 4200, T2 এর ভ্যালু 373 আর T1 এর ভ্যালু 283। তাহলে এটাকে গুণ করো, কত হবে? এই দুইটা শূন্য আগে লিখে দাও, তারপর হচ্ছে 5 দুগুণা 10, 10-এর শূন্য হাতে 1, 4 5 20 আর 1 21 হয়ে গেল। আর লন 373/283 এর ভ্যালু হচ্ছে 0.276। ওকে, দেন আমরা এই সংখ্যাকে ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে দশমিকের জন্য একটা 1 পাবো, আর যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য পাবো। তাহলে এই যে দেখো 3টা শূন্য আর এই 3টা শূন্য আমরা ভ্যানিশ করলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে 21 ইন্টু 276। দেখো 276 এর সাথে আমি কি করেছি? এখানে 21 গুণ করে দিয়েছি। এখন বলো এই গুণ, এটা তো তোমরা সবাই পারবা, এমন কেউ আছে যে গুণ পারবা না? সবাই পারবা। সো এই গুণ করে অ্যান্সারটা পেয়ে যাবে। সো এখানে দেখো পেয়েছি হচ্ছে তোমার 5796 জুল পার কেলভিন। বাট তোমার অপশন যদি হচ্ছে এভাবে না থাকে, পাওয়ার আকারে থাকে, তাহলে কি করবে? এই দশমিক যত ঘর আগে আনবে 10-এর পর তত দিয়ে দেবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। সেম দেখো 10 সেম, শুধু পানি। তাহলে এখানে এম এর ভ্যালু লিখলাম, T1 এর ভ্যালু লিখলাম, T2 এর ভ্যালু লিখলাম, এস এর ভ্যালু লিখলাম, এম এস লন T2/T1। এম এখানে দেখো কী ছিল? 0.01 কেজি, আমি ভগ্নাংশে কনভার্ট করছি। তোমার দশমিকের জন্য একটা 1 আর যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য। তাহলে এখানে এম এর ভ্যালু লিখলাম, এস এর ভ্যালু লিখলাম, আর এখানে তাহলে লন T2/T1 283/273, যার ভ্যালু হচ্ছে 0.036। ওকে, তাহলে এখানে দুটা শূন্য ভ্যানিশ করলাম, থাকবে তাহলে 42 ইন্টু হচ্ছে 0.36। একে আমরা ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কী পাবো? উপরে থাকবে 36 আর নিচে কি? এই দশমিকের জন্য একটা সংখ্যা, দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 3টা সংখ্যা, তাই 3টা শূন্য। তাহলে এখন আমরা উপরে এটাকে গুণ করলাম, 42 গুণ 36 হয়ে যাবে হচ্ছে কত? দেখো 1512, আর 1512 ভাগে 1000 কত হবে? দেখো যতগুলো শূন্য দশমিক তত ঘর আগে। তাহলে এখানে শূন্য কয়টা? আমার এখানে শূন্য হচ্ছে 3টা, তাহলে আমার এখানে দশমিক কত ঘর আগে আসবে? 3 ঘর আগে চলে আসবে, তাহলে অ্যান্সার হবে 1.512 জুল পার কেলভিন। এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের কি বলেছে? কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? ওকে, এটা আমাদের মুখস্থ, আমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করব না, আমরা কিছু জিনিস মুখস্থ রাখবো। এটা মনে রাখবে যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়, আর 574.25 তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন একই পাঠ দেয়। পরবর্তী প্রশ্ন 23-24 সেশনের, 250 মিটার উঁচু ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে, অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমি আবার পড়ি একটু, 250 মিটার উঁচু ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত হবে? দেখো এর জন্য তুমি যা যা মনে রাখবে তা হচ্ছে যে তোমার এইচ বা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এমএস ডেল থেটা, আর এইচ ইজ ইকুয়াল টু কি? এমজি এইচ বিভব শক্তি, আর গতিশক্তি আমরা কি জানি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার। দেখো আমরা এখানে ইপি বা ইকে না লিখে আমরা এখানে সরাসরি তাপ শক্তির মান কেন আমরা এমজিএইচ বা হাফ এমভি স্কোয়ার লিখছি? কারণ এসব ক্ষেত্রে কী হয়, তোমার
বিভব শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়, আবার গতিশক্তিও তাপ শক্তিতে কনভার্ট হয়, এই কারণে আমরা এগুলো লিখেছি। আর তোমার চলতরিতের একটা ইকুয়েশন লিখে দিয়েছি যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র H=I²RT। তো এটা আমাদের চলতরিতে লাগবে। সো এখন যা লাগবে সেটা একটু খেয়াল করো। আমার এখানে কি বলছে, একটা ডেটা আছে, এখানে উচ্চতা হচ্ছে 250 মিটার, আর কিছু বলে নেই, আর বলছে হচ্ছে এখানে বেগ কত হবে, বেগ বের করতে বলছে। ওকে ফাইন। তাহলে আমার এখানে কি হচ্ছে আলটিমেটলি, আমার এখানে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, কারণ একটা বস্তু যখন নর্মালি থাকে তখন তার মধ্যে কী থাকে, বিভব শক্তি সঞ্চিত থাকে। সো দেন বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকে তখন কী হয়, ওই বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হতে থাকে। সো এই সুবাদে আমরা লিখলাম ½ mv²=mgh। সো এত কিছু যদি না বুঝো বা না মনে থাকে তাহলে ডিরেক্ট এই জায়গা থেকে মনে রাখবা যে তোমার H=msΔθ=mgh=½ সো এই তিনটে ইকুয়েশন এর থেকে আমার যখন যেই ডেটাগুলো দেওয়া থাকবে আমি তখন সেগুলো ইউজ করবো। তো দেখো আমার যেহেতু বেগ, সো বেগের জন্য আমি পাবো ½ mv², আর একটা যেহেতু উচ্চতা আছে তাহলে আমি লিখবো হচ্ছে mgh। তাহলে এখানে m আর m ভ্যানিশ, তাহলে v² কী হবে, এই দুই দিকে চলে যাবে, তাহলে কী হবে v² 2h/gh। তাহলে v=2h/gh, তাহলে এখানে 2, g এর ভ্যালু 9.8 আর h হচ্ছে 250 মিটার। এখন দেখো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা হয়তো জানো, আমি তোমাদের বলেছিলাম যে 9.8 অর্থাৎ জি এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে তোমার 19.6, আর এই জি কে 2 দিয়ে ভাগ করলে হবে 4.9। সো দেখো এখানেও লিখে রেখেছি। তো যেহেতু এখানে 2 ইন্টু হচ্ছে 9.8 আছে, তাহলে এখানে লিখলাম 19.6, সাথে হচ্ছে 250। দেন 19.6কে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কী পাবো, 196, আর নিচে কি দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা তার জন্য একটা 0, তাহলে এখানে পাবো নিচে 10 আর এখানে 250। তাহলে এই 0 আর এই 0 ভ্যানিশ, তাহলে থাকবে হচ্ছে উপরে 196 আর 25। তো দেখো যে 196 আর 25 যখন আমরা গুণ করবো, গুণফল হবে হচ্ছে 4900। এখন দেখো আমরা জানি কি 7 7টা 49, তাই না, 49কে রুট করলে হয় 7, আর 2টা শূন্যকে রুট করলে হয় কি 1টা শূন্য, 4টা শূন্যকে রুট করলে হয় কি 2টা শূন্য, তাই না, আমরা তো এইভাবে পাই। তাহলে এখানে কী পাবো আমরা, 49-এর জন্য 7 আর হচ্ছে তোমার 2টা শূন্যর জন্য 1টা শূন্য, তাহলে কী হবে 70 মিটার পার সেকেন্ড। আশা করি এই টাইপের যত ম্যাথ আসবে তোমরা করতে পারবা, আর চিন্তার কিছু নেই, আমি এই টাইপের যতগুলো ম্যাথ করানো যায় আমি এখানে করে দিয়েছি। দেখো এখানে লিখেছি 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উপর হতে পতিত হলে তাপ শক্তির মান কত। তাহলে এখানে কি আছে, আমার একটা ভর দেয়া আছে, একটা উচ্চতা দেয়া আছে। ধরো তুমি একটা ম্যাথ কিছুই বুঝো নাই, বাট তোমাকে আমি যে সূত্রগুলো লিখে দেবো, তুমি যদি এই সূত্রগুলো মুখস্থ করো এবং এক্সাম হলে গিয়ে কী করবে, জাস্ট কী কী ডেটা দেয়া আছে এই ডেটাগুলো জাস্ট একটু কলম দিয়ে মার্ক করবে, তাহলে দেখবে তোমার মাথায় ফর্মুলাটা চলে আসবে যেখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাডমিশন টেস্টের জন্য তোমার এটাই করতে হয়, তোমার অত কিছু বুঝতে হয় না। আমার মাথায় ফর্মুলা জানা আছে, আমি ডেটাগুলো মার্ক করলাম, দেন আমার অটোমেটিক্যালি মনে চলে আসবে যে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো দেখো এখানে এম পাইছি, এইচ পাইছি, আর হচ্ছে আমার কী বের করতে হবে, তাপ শক্তির মান বের করতে হবে। তো আমরা কী জানি তাপ শক্তি থেকে এই তোমার mgh ½ mv²ms∆θ, তাই না। সো যেহেতু এখানে এইচ দিয়ে আছে, সো আমি এখানে লিখবো mgh। তো লিখলাম mgh, এম এর ভ্যালু 10, জি এর ভ্যালু 9.8 আর এইচ এর ভ্যালু 10। এখন 9.8কে আমরা ভগ্নাংশে কনভার্ট করি, তো উপরে লিখতে পারবো কি 98, দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে একটা সংখ্যা, এই কারণে একটা 0। তাহলে এই যে দেখো এই যে 0 0 ভ্যানিশ, অর্থাৎ 10 10 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 10 × 98, হয়ে যাবে কত, 980 জুল। এখন তোমার কোশ্চেন এমন করতে পারে, ধরো তোমার অপশনে জুলে অ্যান্সার না দিয়ে অ্যান্সার দিয়েছে হচ্ছে ক্যালোরিতে, তো সেক্ষেত্রে তুমি কী করবে, দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। সো তুমি যদি জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে চাও তুমি কী করবে, তুমি জাস্ট 0.24 দিয়ে গুণ করে দিবে। তাহলে দেখো 0.24 দিয়ে আমি গুণ করলাম গুণ, দেন একে আমি ভগ্নাংশে কনভার্ট করি, দশমিক এর জন্য আমি কী পাবো, একটা 1, আর দশমিকের পরে 2টা সংখ্যা, এই কারণে আমি কী পাবো, 2টা শূন্য, আর উপরে তাহলে কী হয়ে যাবে 24, তাহলে 24/100। তাহলে এই একটা 0, একটা 0 ভ্যানিশ, দেন এই 98 × 24 করো, দেখো 98কে 24 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 2352। সো উপরে লিখলাম 2352 আর নিচে হচ্ছে 10, তাহলে এখানে শূন্য কয়টা, একটা, তাহলে দশমিক 1 ঘর আগে আসবে, হয়ে যাবে কত, 235.2। দেখো এটাই হয়েছে 235.2 ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, সীসার তৈরি একটি বুলেট শক্তির অপচয় না ঘটিয়ে 160 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করে, বুলেটটির বেগ কত ছিল। তো খেয়াল করো তাপমাত্রার বৃদ্ধি বলছে, তাহলে এখানে কি ডেল্টা, এটা 160 কেলভিন, আমার ভি বের করতে হবে। তো দেখো তো আমি তাপ শক্তি দিয়ে তোমাদের কী কী পড়িয়েছিলাম, যে ms∆θ mgh ½ mv², যেহেতু ∆θ আছে সো আমার ms∆θ লাগবে, আর যেহেতু ভি লাগবে তাহলে আমি কি ইউজ করবো, ½ mv²। তাহলে দেখো এম আর এম ভ্যানিশ, তাহলে এখানে কি থাকবে v² = 2s∆θ, তাহলে v = √2/2s∆θ। তো
তাহলে এসের ভ্যালু হচ্ছে এখানে 125। দেখো কিছু কিছু প্রশ্নে তোমার এই আপেক্ষিক তাপগুলো দেয়া থাকবে আর কিছু কিছু প্রশ্নে দেয়া থাকবে না। দ্যাটস ওয়াই তুমি সীসার আপেক্ষিক তাপটা মুখস্থ রাখবে। সীসার আপেক্ষিক তাপ হচ্ছে 125 জুল পার কেজি পার কেলভিন, আর ডেল থিটা হচ্ছে 160। তাহলে এখানে গুণ করো, তোমার হচ্ছে কী দিয়ে গুণ করবে দেখো, আগে এই দুটো গুণ করে দিই, যে 2 গুণ 125 কত হবে 250, 250। দেন এই 250কে আমরা 16 দিয়ে 160 দিয়ে গুণ করবো। দেখো গুণ করলে কত হয় 400। আরেকটা কথা বলি, তোমরা যারা কনিকটা ভালোভাবে করছো তারা আই থিঙ্ক এটা মনে আছে যে তোমার 16কে 25 দিয়ে গুণ করলে 400 হয়। কারণ আমরা তো এই কাজগুলো করেছি তাই না, যে তোমার x² / 16 মাইনাস y² / 25 সমান 1, তাই না? এই টাইপের আমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকতো, ওইটা থেকে আমরা অনেক কিছু করতাম। সো আই থিঙ্ক তোমাদের অনেকে এটা মনে আছে যে 16কে 25 দিয়ে গুণ করলে 400 হয়। আর মনে না থাকলেও সমস্যা নাই, এভাবে গুণ করে নেবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 25 গুণ 16 করলে 400 পেয়ে গেলাম। আর এখানে এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, দুইটা শূন্য, তাহলে আরও দুটা শূন্য দিয়ে দিলাম। তাহলে দেখো যে আমার 4কে রুট করলে পাবো কত 2। আর কিছুক্ষণ আগে কী বলেছিলাম, দুটা শূন্যকে রুট করলে হয় একটা শূন্য, 4টা শূন্যকে রুট করলে হয় 2টা শূন্য। তাহলে 4কে রুট করে পাবো 2, আর 4টা শূন্যকে রুট করে পাবো 2টা শূন্য, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে 200 ms−1। তো এখন আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে? আমাদের পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 22টি সেশনের প্রশ্ন। যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 6 × 10⁵ প্যাসকেল চাপে একটি গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ আয়তনে প্রসারিত করা হয়, তবে গ্যাসটির চূড়ান্ত চাপ কত? আমি এটা 2বার লিখেছি, একটু এটা কেটে দিচ্ছি। দেখো তাহলে আমার কী কী দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা কত হবে 30 + 273, তাহলে হয়ে যাবে 303 কেলভিন। এরপর কি আছে আমার, চাপ দেওয়া আছে, চাপের ভ্যালু কত 6 × 10⁵। আর কি বলছে, আয়তন 3 গুণ করা হয়েছে, তাহলে আমি ধরলাম আদি আয়তন বা প্রাথমিক আয়তন V1 = V, তো চূড়ান্ত আয়তন বা শেষ আয়তন কী হবে, এটা 3 গুণ অর্থাৎ 3V হয়ে যাবে। আমাকে বের করতে বলা হয়েছে চূড়ান্ত চাপ অর্থাৎ P2 কত। তাহলে আমি এগুলো থেকে আমি কী জানি, দেখো তো, আমি জানি P1 V1 = কি P2 V2, তাহলে P2 = কি P1 V1 / V2। তো সবগুলো ভ্যালু এখানে লিখলাম, লেখার পর দেখো উপরে V নিচে V ভ্যানিশ থাকবে কি, তাহলে উপরে তোমার 6 আর এখানে থাকবে 3, তো 3কে 6 দিয়ে কাটলে থাকে 2, তাহলে অ্যান্সার কী হবে 2 × 10⁵। তুমি কিছু জিনিস একটু দেখে রাখো যে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় অন্তত অভ্যন্তরীণ শক্তি ডিউ সমান কত 0। আমরা যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটা কি DQ = DU + DW। তো সমষ্ণ প্রক্রিয়ায় এই ডিউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা 0 থাকে বা অন্তস্থ শক্তি। আর এখানে কি থাকে, তাপমাত্রা স্থির থাকে। এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য, যে তোমার P = কি 1/V বা V = 1/P, অর্থাৎ P1 V1 = P2 V2। এর লেখটা কি আয়তাকার পরাবৃত্ত লেখ। কৃত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান। কেন, কারণ এখানে আমাদের ডিউটা 0 হয়, আর এটা ডিউ 0 হলে DQ = DW, অর্থাৎ কৃত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান। এখন আসো সমচাপ প্রক্রিয়া। এই সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ চাপ ও আয়তনের পরিবর্তনের সমান, অর্থাৎ DW = PdV। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় DQ 0 অর্থাৎ তাপ 0 হয় এখানে। এক্ষেত্রে কৃত কাজ অভ্যন্তরীণ শক্তির হ্রাস বা বৃদ্ধির সমান, কারণ এখানে DW সমান কী হয় -DU। কারণ যেহেতু এখানে DQ 0, তাহলে আমরা কী পাই DU + DW = 0, তাহলে DW = কি -DU। এই তো সমায়তন প্রক্রিয়া, এখানে DV 0, এই কারণে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0 হয়, কারণ DW = কি PdV। দেখো PdV, সো DV যেহেতু 0, তো DW 0 হবে আমাদের সমায়তন প্রক্রিয়ায়। এগুলো নিয়ে বিস্তারিত যা যা দরকার সামনে আমরা পড়িয়েছি, সামনে পাবে। এখন আসো আমাদের 22 সেশনের আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ হলে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে। দেখো তোমাকে কি বলছে, এটা সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়ায় কী হয়, কৃত কাজ 0 হয়। আর তোমার যদি এটা মনে নাও থাকে তাহলে তুমি কি লিখতে পারবে, এখানে নর্মালি এটাকে লিখবা DQ = DU + DW। আর DW মানে কি PdV, যেহেতু সমায়তন, সো DV আয়তনের পরিবর্তন নাই, আয়তনের পরিবর্তন কী হবে তাহলে 0, তাহলে DQ = কি DU, তাই না? আর আমাকে এখানে এটাই বলেছে যে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে, তাহলে এখানে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ এই কিউ পরিমাণই থাকবে। তাহলে কিউ কোথায় আছে, যে এখানে, এটা আমাদের অ্যান্সার। সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0, এটা মনে রাখতো, তার কিছু করতেই হবে না, তুমি ডিরেক্ট চোখ বুঝে এই অংশটা মাথায় নিয়ে আসতে পারবে। যে আমাদের এখানে DQ কি তাপ শক্তি, DU অভ্যন্তরীণ শক্তি, DW কি কৃত কাজ। আমার 21 সেশনের প্রশ্নটা ছিল একটি কার্যচক্রে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কত। দেখো কার্যচক্রের ধাপ 4টি, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, তাই না? তাহলে বলো তোমার এখানে সমতাপীয় আর রুদ্ধতাপীয় ধাপ কয়টা করে হবে,
দেখো এই যে সমষ্ণী হচ্ছে কি সমতাপীয়, সমষ্ণর ধাপ হচ্ছে দুইটা, সমষ্ণ প্রসারণ রুদ্রতাপীয় প্রসারণ, আবার সমষ্ণ প্রসারণ সমষ্ণ সংকোচন, আর রুদ্রতাপীয়রও কি ধাপ দুইটা, রুদ্রতাপীয় প্রসারণ রুদ্রতাপীয় সংকোচন। তাহলে তোমার সমতাপীয় আর রুদ্রতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কয়টা হবে? দুইটা করে, দুই দুই। ওকে, এখন দেখো কোন অবস্থায় একটি বস্তুর এন্ট্রপি সবচেয়ে বেশি কম থাকে? আচ্ছা, এটা সম্ভবত 21-22 কোশ্চেন হবে, এটা লেখা হয় না, আমি একটু লিখে দিচ্ছি। এটা তোমার 21-22 সেশনের প্রশ্ন। তাহলে তোমার প্রশ্নটা এখানে কি করেছে, তোমাকে এখানে বলা হয়েছে যে কোন অবস্থায় একটি বস্তুর এন্ট্রপি সবচেয়ে কম থাকে। দেখো এন্ট্রপির ক্রমটা হচ্ছে এমন: প্লাজমা, গ্যাস, তরল, কঠিন। অর্থাৎ কঠিনের এন্ট্রপি সবচেয়ে কম আর প্লাজমার এন্ট্রপি সবচেয়ে বেশি। অপশনে যদি প্লাজমা না থাকে তাহলে অ্যান্সার কী হবে? গ্যাস। আশা করি পারবে। আর এই এন্ট্রপি নিয়ে আরও যা যা দরকার সেগুলো হচ্ছে আমি লিখে দিয়েছি, তোমার চ্যাপ্টার যখন পড়াবো তখন পাবে। এখানে দেখো কি আছে, এটাও 21-22 সেশনের কোশ্চেন। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটা? দেখো আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর ডিডাব্লিউ সমান হচ্ছে পিডিভি। ওকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? ডিকিউ ইজ ইকুয়াল টু টিডিএস। তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখি? দেখো তো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে এখানেও ডিকিউ ডিকিউ, তো দুইটা সমান, তো আমরা কি লিখতে পারবো? টিডিএস, এই যে টিডিএস ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, এটা যেটাই থাকবে অপশন সেটা আমাদের অ্যান্সার। এখন দেখো একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেন্টিগ্রেড ও 127 ডিগ্রি সেন্টিগ্রেড। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপ কত জুল? ওকে, তাহলে কী কী দেওয়া আছে একটু দেখো। তাপ উৎসের তাপমাত্রা 327, তাহলে 273 যোগ করো হয়ে যাবে 600 কেলভিন। তাপ গ্রাহকের তাপমাত্রা 127, এর সাথে তুমি 273 যোগ করো হয়ে যাবে 400 কেলভিন। এরপর গৃহীত তাপ কি আছে? 4500 জুল। বর্জিত তাপ কত, এটা বের করতে হবে। দেখো এটা আমাদের ফর্মুলা, তোমার Q1/Q2 ইজ ইকুয়াল টু T1/T2, মানে মেইনলি হচ্ছে এভাবে লেখা হয় যে Q1/T1 ইজ ইকুয়াল টু Q2/T2। তো এটাকে আমরা এভাবেই লিখতে পারি। দেন তাহলে তোমার Q2 সমান কী পাবো? যে Q2 ইজ ইকুয়াল টু Q1T2 ডিভাইড বাই T1। জাস্ট এই ভ্যালুগুলো এখানে লিখে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এটা কীভাবে করছি খেয়াল করো। প্রথমেই দেখো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো ভ্যানিশ করছি, শেষ। তারপরে কি থাকে আমাদের, এরপর যেটি থাকে সেটি হচ্ছে যে, তাহলে আর কি থাকে এখানে 4 এখানে 6, তাহলে 2 দিয়ে কাটো, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এরপর দেখো এই 3 45-এর মধ্যে কতবার যাবে? 15 বার। তাহলে উপরে থাকবে 1500 গুণ 2, আর 1500 গুণ 2 মানে 3000 জুল, শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিগত বছরগুলোর তাপগতিবিদ্যার প্রশ্ন। এখন বলো এখানে কি আসলে আহামরি কঠিন কোনো প্রশ্ন ছিল? না, ছিল না। তবে হ্যাঁ, ওই যে তোমার লনের যে ভ্যালুগুলো লাগবে ওইগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি তুমি এগুলো মুখস্থ করে না রাখো, কারণ এক্সামে তো তোমাকে ক্যালকুলেটর দিবে না। সো বেটার তুমি ওই 5-6টা ভ্যালু আমি লিখে দিয়েছি, একটু মুখস্থ করবে। আর বাদ বাকি তো তোমার ধরো ম্যাথমেটিক্যাল কোশ্চেন বলো বা থিওরিটিক্যাল কোশ্চেন বলো, সবই ইজি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার জিএসটিতে থিওরিটিক্যাল কোশ্চেনের চেয়ে ম্যাথমেটিক্যাল কোশ্চেন বেশি থাকবে। সো ফর্মুলাগুলো সুন্দর করে মুখস্থ করবে। আশা করি এই চ্যাপ্টার সবাই একাডেমিক লাইফে পড়েছো এবং ফর্মুলাগুলোও মুখস্থ আছে। আর মুখস্থ না থাকলেও চিন্তার কিছু নাই, জাস্ট আমি তো পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ থেকে ফর্মুলাগুলো হাত লিখে প্র্যাকটিস করবে। আর কীভাবে করেছি এগুলো একটু জাস্ট মাথায় রাখবে, আর কোনো কাজ নেই। সো এখন আসো আমরা চ্যাপ্টারটি পড়া শুরু করি। আমি হচ্ছে এই বইটা নিয়ে ধরো A to Z যা যা দরকার সব লিখে দিয়েছি। সো একটু জাস্ট মনোযোগ দাও, একবার শেষ করলেই থিওরি আর হচ্ছে ম্যাথ কোনো কিছুই সমস্যা থাকবে না। দেখো, তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমালে গতিশক্তি কমে। পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম পারদের প্রসারণ, উষ্ণতামিতি পদার্থ পারদ। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র প্রদান করেন বিজ্ঞানী ফাউলার। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনামের রোধ ও তড়িৎ রোধের উষ্ণতামিতি ধর্ম ইউজ করা হয়। থার্মোকাপল থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ইউজ করা হয়। তাপীয় তড়িৎচালক শক্তির ধর্ম ইউজ করে তাপমাত্রা পরিমাপ করা হয়। বিকিরণ পাইরোমিটারে উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম ইউজ করা হয়। বিকিরণ পাইরোমিটার দিয়ে সূর্যের তাপমাত্রা পরিমাপ করা হয়। বিকিরণ পাইরোমিটার দিয়ে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বের তাপমাত্রা নির্ণয় করা হয়। এখন আসো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলের বরফবিন্দু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলের বরফবিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের বরফবিন্দু 273.15 কেলভিন।
সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দু 100°C, ফারেনহাইট স্কেলের বাষ্পবিন্দু 212°F, কেলভিন স্কেলের বাষ্পবিন্দু 373.15 কেলভিন। সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান 100, ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান 180, কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান 100। এটা নর্মালি হচ্ছে আমরা ওই যে বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দু বিয়োগ করে আর কি হিসাবটা করি। আমরা যে সমীকরণটা আনি যে C/5 = F-32/9 হচ্ছে K-273/5, এই সব কিছু এগুলো থেকেই করা হয়। সো জাস্ট এটা একটু মাথায় রাখো, আমি জানি এগুলো তোমরা সবাই জানতে, এখন জাস্ট একটু দেখাই দিলাম। এখন আমাদের পরবর্তী পৃষ্ঠায় কী আছে আমরা একটু দেখি। পরবর্তী পৃষ্ঠায় যা লিখেছি তা হচ্ছে যে এই ফর্মুলাটা আবার লিখেছি C/5 = F-32/9 = K-273/5। আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের θ - θi θ steam - θis = x - xis x steam - xis। পার্থক্য বা পরিবর্তনের ক্ষেত্রে ∂C/5 = ∂F/9 = ∂K/5। খেয়াল করো, ডিগ্রি সেন্টিগ্রেড ও কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য সেম হয়, কারণ দেখো ∂C/5 ∂K/5 সেম। একটা প্রশ্ন সমাধান করি। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 35°C হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? তাহলে সেলসিয়াসের তাপমাত্রা বলছে 35, তাহলে সি এর জায়গায় 35 দিয়ে দাও, বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে দেখো 35 আর 5, তাহলে 5 7 কত হয় 35, তো লিখলাম 7। এখন আর গুণ করো, 7 সাথে 9, আর এখানে তো এটাই, তাহলে 7 এটা থাকলো, দেন 7 সাথে 9 গুণ করো হয়ে যাবে কত 7 × 63, আর এখানে কি -32 থাকবে। দেন F = কী হবে তাহলে 63 + 32, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে কত 95°F। একটা বিষয় মনে রাখবে, ফারেনহাইট স্কেলে দেহের তাপমাত্রা 98.4°F ও সেলসিয়াস স্কেলে দেহের তাপমাত্রা 34.6°F। এটা কেন লিখিয়ে দিয়েছি, তোমার তো এগুলো ধরো এইভাবে কোশ্চেন করতে পারে, অথবা তোমাকে বলে দিল 97°F সেলসিয়াস স্কেলে কত হবে, অথবা বললো তোমার 35°C ফারেনহাইট স্কেলে কত হবে। তো তোমার মাথায় যদি এই দুটো অংশ থাকে যে আমার দেহের সাধারণ তাপমাত্রা হচ্ছে ফারেনহাইট স্কেলে 98.4°F ও সেলসিয়াস স্কেলে 34.6°C, এটা ফারেনহাইট কেন লিখছি, সেলসিয়াস হবে। তাহলে কি হবে, ওই ধরো 97কে তুমি কনভার্ট করলে কী হবে 36-এর আশেপাশে সংখ্যা, বা ধরো দিল তোমাকে তোমার 99°F বা 100°F, সেটা সেলসিয়াসে কনভার্ট করলে কত হবে, এই 36-এর আশেপাশের কোনো একটা সংখ্যা হবে। সো এগুলো তোমার ক্যালকুলেশন করতে হবে না, তুমি জাস্ট দেখে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এরপর দেখো এখানে কি আছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে নিম্ন ও ঊর্ধ্ব স্থিরবিন্দু যথাক্রমে 4.5°C ও 9.5°C। থার্মোমিটারটি একজন ব্যক্তির দেহের তাপমাত্রা 6°C পরিমাপ করলে প্রকৃত তাপমাত্রা কত হবে? দেখো এটা হচ্ছে যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, ওইটা দিয়ে একটা ম্যাথ করিয়েছি। এখানে যে শুধু হচ্ছে তোমার, আচ্ছা যাই হোক এটা আগে দেখো, তাহলে আমরা একটু লিখি এখানে কী কী দেওয়া আছে। তোমার এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তোমার নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 4.5, ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 9.5। এখানে তোমার হচ্ছে নিম্ন স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরবিন্দু না বলেও যদি দুটো ভ্যালু দিত, আমরা একটাকে এক্সাইজ নিতাম আর একটা কি এক্স স্টিম নিতাম। আর এখানে যেহেতু এখানে আমরা এটা মেজার করে কত পেয়েছি 6°C, তাহলে এখানে এক্সের ভ্যালু 6°C। আর আমরা জানি কি থিটা আইস অর্থাৎ আমার বরফ বিন্দু হচ্ছে 0°C, আর থিটা স্টিম অর্থাৎ বাষ্পবিন্দু সেটা কত 100°C, এগুলো লিখে দেওয়া আছে। জাস্ট এখানে থিটা কত এটা আমার বের করতে হবে, অর্থাৎ প্রকৃত তাপমাত্রা। তো আমরা ফর্মুলা এটা লিখলে কী পাবো, ভ্যালুগুলো দিয়ে দাও। থিটা ইস 0, থিটা স্টিম 100, থিটা ইস 0, এক্স আইস 4.5, এক্স স্টিম 9.5, আর এক্স আইস 4.5। তাহলে এখানে থাকবে থিটা, নিচে 100, আর এখানে তাহলে 6 - 4.5 কত হবে 1.5, আর 9.5 - 4.5 হবে হচ্ছে আমার 5। দেন কি থিটা = 100 দিকে গুণ করে দাও, তাহলে এই 0 আর এই 0 ভ্যানিশ করে দাও। দেন এই 5 15 কাটাকাটি করো, বা তুমি 10-এর সাথেও করো, সমস্যা নেই, একটা করলেই হবে। তাহলে 5 15-এর মধ্যে যাবে 3 বার, আর এখানে 10, তাহলে 3 10-এ 30°C, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, 9 সেকেন্ডে 45°C থেকে 75°C তাপমাত্রার পরিবর্তন ঘটলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তনের হার কত? দেখো আমাকে শুধু পরিবর্তন বলে নাই ফারেনহাইট, আমাকে হারও বের করতে হবে। সো চিন্তার কিছু নেই, হার মানে কি জাস্ট সময় দিয়ে ভাগ করা, তাহলে হার পেয়ে যাবো। তাহলে আমার এখানে কি সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কাজ, তাহলে ∂C/5 = কী হবে ∂F/9। দেখো পরিবর্তনের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে। তাহলে ∂F যেহেতু বের করতে হবে, তাহলে ∂F সমান কী পাবো, এই আর গুণ করো, তাহলে এই ∂C-র সাথে 9 গুণ হয়ে যাবে, আর এইভাবে তাহলে 9C/5 থাকবে। তাহলে 9C এর ভ্যালু কত এখানে দেখো, আমার এই ∂C কত 45 থেকে 75 হয়েছে, তাহলে ∂C কত হবে, দুটোর বিয়োগফল, বিয়োগ করলে কত হবে 75 থেকে
45 গেলে থাকবে 30, তাহলে লিখলাম 9 গুণ 30, নিচে হচ্ছে 5, তাহলে 5 30-এর মধ্যে কতবার যায়? 6 বার। দেন এই 6 আর 9 গুণ করো, কত হবে? 54 ডিগ্রি ফারেনহাইট। এখন আমার তো এটা অ্যান্সার না, আমাকে হার বের করতে হবে। এখন হার বের করার জন্য কী করতে হবে? সময় দিয়ে ভাগ করতে হবে। এখানে সময় কত দেখো? 9 সেকেন্ড, যে লিখে রেখেছি। তাহলে এই 54কে 9 দিয়ে ভাগ করো, ভাগ করলেই হার পেয়ে যাবে। তাহলে কত হবে? 6 নং 54, তাহলে 6 ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড, এই আমাদের অ্যান্সার। এখন দেখো -40 ডিগ্রি সেন্টিগ্রেড ও -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সেম পার্ট দেয়। 574.25 তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন সেম পার্ট দেয়। দেখো এগুলা তোমার কোশ্চেন ব্যাখ্যা করার সময় বলেছিলাম, এখনও লিখে দিয়েছি, তাতে করে কী হবে? তোমার রিভিশনও হয়ে যাবে। এখন আসো ফারেনহাইট থার্মোমিটার। ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানবদেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপ করা হয়। ফারেনহাইট থার্মোমিটারকে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। ফারেনহাইট থার্মোমিটারকে চরম তাপমাত্রা বলা হয়। চরম তাপমাত্রা কেন বলা হয়? কারণ এটা দিয়ে দেহের সর্বোচ্চ তাপমাত্রা মেজার করা যায়, এই কারণে। ফারেনহাইট থার্মোমিটার দ্বারা 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা হয়। এখন হচ্ছে পানির তৈধবিন্দু। পানির তৈধবিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পার চাপ এবং তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। তৈধবিন্দু কি? তোমার 4.58 মিলিমিটার পার চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই সাম্যাবস্থায় থাকে তাকে তৈধবিন্দু বলে। তো তোমার তো ডেফিনেশন আসবে না, তোমার আসলেই বলবে তৈধবিন্দুর চাপ কত অথবা তাপমাত্রা কত। তো লিখে দিয়েছি, জাস্ট একটু তুমি মনে রাখবে। এখন দেখো কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 24 ডিগ্রি বেশি হবে? ফারেনহাইটে উত্তর দাও। দেখো এই টাইপের একটা প্রশ্নই আসছিল তোমার। তাহলে আমার এখানে কি বলেছে? ফারেনহাইটের মান সেলসিয়াসের চেয়ে 24 ডিগ্রি বেশি হবে। কার মান? ফারেনহাইটের মান। তাহলে ফারেনহাইট সমান কি লিখবো? তোমার সেলসিয়াসের সাথে 24 যোগ করব, তাই না? এখন আমাকে কি বলছে এখানে বলো? আমাকে বলছে ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের চেয়ে 24 ডিগ্রি বেশি হবে। ওকে, লিখলাম এটা। দেন তাহলে আমাকে যেহেতু অ্যান্সার করতে হবে কিসে? ফারেনহাইটে। সো আমার সব কিছু কি ফারেনহাইটে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এখানে আমি সি সমান কি লিখবো? যেহেতু এখানে আমি কোশ্চেন অনুযায়ী পেয়েছি সি ইজ ইকুয়াল টু কি, সরি এফ ইজ ইকুয়াল টু সি প্লাস 24, তাহলে সি সমান কী হবে? F-24। এই লিখলাম F-24। এখন আমি F-24 কেন করছি? কারণ আমার ফারেনহাইটে অ্যান্সার করতে বলছে। আমি পরে গিয়ে কনভার্ট না করে আমি শুরুতেই করে ফেললাম, আমার জন্য এটা সহজ হবে। তাহলে এখানে সি এর জায়গায় লেখো F-24। তাহলে এখন জাস্ট আর গুণ করো, এই 5-এর সাথে F-39 আর এখানে 9-এর সাথে F-24। তাহলে 9F আর 24 গুণ 9 কত হয়? 216 ইজ ইকুয়াল টু কি 5F ইন্টু কত হবে? 160। 5-এর সাথে 32 গুণ করলে এগুলো মুখে মুখে করবা যে তোমার দেখো এখানে কি 4 নং 36-এর 6 হাতে 3 9 দুগুণ 18 আর হচ্ছে কি 3 21 আর এখানে দেখো 5 দুগুণ 10 10-এর 0 হাতে 1 আর হচ্ছে 3 5 15 15 1 16 160। এই তো এভাবে হয়ে যাবে। তাহলে এফগুলোকে একদিকে আনো আর সংখ্যাগুলোকে আরেকদিকে নাও। তাহলে 9F মাইনাস 5F আর এখানে কী হবে? 216 মাইনাস 160। তাহলে এখানে 4F আর এখানে কত? 56। এখন এটাকে কাটাকাটি করো, কত হবে? 4 4 56 হয়ে গেল। এরপর আসো তাপগতি স্থানাঙ্ক হচ্ছে আমাদের চাপ আয়তন পরমাত্ম মাত্রা, অর্থাৎ পিভিটি। এই পিভিটি হচ্ছে আমাদের কি? তাপগতি স্থানাঙ্ক। এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ, অতএব ডাব্লিউ ইকুয়াল টু কি? জে কিউ। এই সূত্র দিচ্ছে কি আমাদের বিজ্ঞানী জুল, তাই না? এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। দেখো আমরা তাপগতিবিদ্যার সূত্র হচ্ছে টোটাল 3টা, 0তম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, সবই সামনে পাবে। এখন দেখো এটি কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাপকে কাজ বা কাজকে তাপে রূপান্তরিত করলে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। এটা কে বলছে? বিজ্ঞানী জুল। বিজ্ঞানী জুল এমনভাবে বলছিলেন যে তোমার কাজকে সম্পূর্ণরূপে তাপে বা তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করলে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। ওইটি থেকে এই ফর্মুলা আসছে। বাট আমাদের কাজ যেটা নিয়ে বেশি করতে হয় সেটা হচ্ছে এটা, তোমার কী বলে এটাকে, এই যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা নিয়ে আমরা বেশি কাজ করি। এটা আমাদের মেইনলি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর বিজ্ঞানী ক্লসিয়াস এই সূত্রকে হচ্ছে সাধারণভাবে বিবৃত করেন। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হচ্ছে প্রদত্ত তাপ ইজ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কাজ, যাকে গাণিতিকভাবে লেখা হয় ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা এসআই ইউনিট। আর 1 ক্যালোরি সমান কি 4.2 ইন্টু 10⁻7 আর্জ, এটা হচ্ছে সিজিএস এককে হয়। এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি, তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছো তারা হয়তো জানো যে সেখানে কী বলেছিলাম যে তোমার এই যে কী বলে এটাকে 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্জ, এটা বলেছিলাম। তো দেখো এই যে জুল আর ক্যালোরিতে মান সেম, শুধু এক্সট্রা কে আসছে 10⁻7, অর্থাৎ 1 জুল সমান 10⁻7 আর্জ বা আর্গ, যেটা ইচ্ছা বলো, সমস্যা নেই। আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। এখন আসো তোমার এই তাপ বা তাপ শক্তি এইচ বা কিউ যেটা দিয়ে প্রকাশ করো না কেন, এটার মান কি? তোমার হচ্ছে এমএস ডেল থিটা। বিভব শক্তি পি সমান mgh, গতি শক্তি কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে এম হচ্ছে ভর,
আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। এস হচ্ছে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন, জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ 2000 জুল পার কেজি পার কেলভিন। একটা প্রশ্ন সলভ করো। 200 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত একটি ধাতব বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলো। বুলেটটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? ধাতুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 800 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখানে আমার যেহেতু গতিশক্তি তাপে কনভার্ট হয়েছে, সো গতিশক্তিকে আর তাপ তো এইচ আমরা জানি, তাহলে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার আর তাপের জন্য এম এস ডেল থিটা। এখন তুমি তো আর এক্সামে এত ডিটেলস করতে যাবে না, আমি তোমাকে বোঝানোর জন্য ডিটেলস করেছি, তুমি যত শর্টে পারো করে ফেলবে। তাহলে এখানে এম এম ভ্যানিশ থাকবে কি ভি স্কোয়ার ইজিকুলটা হলে টুয়াইস এস ডেল থিটা। তাহলে ডেল থিটা ইজিকুল কী হবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস, তাই না? কারণ সমান চিহ্নের একদিক থেকে অন্যদিকে গেলে সেটা কী হয়? ভাগ হয়ে যায়। তাহলে এখানে ভি এর ভ্যালু 200 আর এস এর ভ্যালু 800। এখন স্কোয়ার কীভাবে করবা? দেখো 2কে স্কোয়ার করলে কত হয়? 4, আর 2টা শূন্যকে স্কোয়ার করলে 4টা শূন্য, কারণ তখন রুটের জন্য কি বলেছিলাম যে 2টা শূন্যকে রুট করলে 1টা শূন্য পাবো, 4টা শূন্যকে রুট করলে 2টা শূন্য পাবো। সিমিলারলি তোমার একটা শূন্যকে স্কোয়ার করলে 2টা শূন্য পাবো, 2টা শূন্যকে স্কোয়ার করলে 4টা শূন্য পাবো। তো উপরে হয়ে যাবে কত? দেখো 4 দিয়ে 4টা শূন্য, আর নিচে কি 8 দুগুণা 1600, 2টা জিরো উপর নিচে ভ্যানিশ। আর এখানে দেখো আমাদের এই যে উপরে 400 নিচে 16, এই যে কনিক থেকে আমরা কি জানি 16 গুণ 25 সমান কত? 400। তাই 400কে 16 দিয়ে ভাগ করলে 25, আর 400কে 25 দিয়ে ভাগ করলে 16। খুব সহজ হিসাব। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে কুয়েটের ম্যাথ। এটা ছিল এমন একটি জলপ্রপাত 900 মিটার উঁচু। যদি ধরা হয় তোমার পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? খেয়াল করো কি বলা হয়েছে আমার। আচ্ছা, আগে আমরা একটু ডেটাগুলো লিখি। এইচ দিয়ে আছে 900 মিটার, ডেল থিটা কত, তাপমাত্রা পরিবর্তন কত, আর হচ্ছে এখানে ইকে আর এইচ নিয়ে কাজ করা হয়েছে, এবং বলা হয়েছে গতিশক্তির অর্ধেক তাপে কনভার্ট হয়েছে। তাহলে গতিশক্তির অর্ধেক লিখলাম, অর্ধেক মানে কি? হাফ। তাহলে হাফ ইকে সমান কি? তোমার এই তাপশক্তি। তাহলে ইকে মানে হাফ এম বি স্কোয়ার, আর তোমার এই তাপশক্তি কি? এম এস ডেল থিটা। তাহলে এখানে হাফ, আর হচ্ছে দেখো এই যে হাফ এম, এম তো নাই এখন, তাহলে শুধু ভি স্কোয়ার। আমরা কি জানি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ লিখলাম। দেন এখানে ইউ তো জিরো, তাই না? তাহলে কী পাবে এখানে? টুয়াইস জি এইচ। তাহলে এই 2 আর এই 2 কেটে দাও, থাকবে কি? জি এইচ। আলটিমেটলি কী পাবে এখানে? হাফ জি এইচ ইজ ইকুয়াল টু এস ডেল থিটা। তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু কী হবে? জি এইচ ডিভাইড বাই 2 এখন জাস্ট এখানে ভ্যালুগুলো অ্যাপ্লাই করো। জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 900 মিটার। 2 এর জায়গায় 2, এসের জায়গায় কত? তোমার 4200, যেহেতু এটা পানি। তাহলে খেয়াল করো, যেহেতু এখানে আমরা এটাকে কী করবো? 9.8 একে আমরা ভগ্নাংশ কনভার্ট করি। তাহলে দশমিকের জন্য একটা 1, আর পরে একটা সংখ্যা, একটা শূন্য, তাহলে 10। আর এখানে তাহলে দেখো যে 2 ছিল, 2 দিয়ে আমরা 98কে কাটলে কত পাবো? 49। ওই যে আমরা অভিকর্ষ ত্বরণ থেকে এগুলো জানি। 49 হলো, দেন এখানে 49, এখানে 9, তাহলে কত হয়? দেখো 9 নং 81, 1 হাতে হচ্ছে 8, 4 নং কত হয়? 36, আর তার সাথে কত ছিল? 8, 36, 8 কত হয়? 44, আর নিচে কত? 42 গুণ 10, 420। তাহলে এখন এক খেয়াল করো, আমি বাকি অংশ করবো না। কেন করবো না? তুমি যদি অপশনগুলো দেখো, 0.1, 0.53, 1, 1.05, তাহলে এখানে 441 আর নিচে কত? 420। অবশ্যই অ্যান্সারটা কি একের চেয়ে বড় হবে, আর একের চেয়ে বড় অ্যান্সার কোনটা? এইটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন শোনো, এটা তো আমি তোমাকে ডিটেলস করাইলাম, তোমার তো ডিটেলস করার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা, উপর থেকে নিচে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি বিভব শক্তির সমান হয়। হ্যাঁ, উপর থেকে নিচে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি বিভব শক্তির সমান হয়ে যায়। তখন আমরা হাফ এম বি স্কোয়ারের পরিবর্তে এম জি এইচ লিখতে পারি। দ্যাটস ওয়াই তুমি এখানে গতিশক্তির পরিবর্তে তুমি সরাসরি কী লিখবে? যে এম জি এইচ লিখবে। গতিশক্তির জায়গায় কী লিখবে? বিভব শক্তির মান লিখবে। তাহলে এখানে কি অর্ধেক কনভার্ট হয়েছে না? তাহলে এখানে হাফ ইন্টু এম জি এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তাহলে এম এম ভ্যানিশ, এই জায়গায় কী পাবে? ডেল থিটা ইজ ইকুয়াল টু জি এইচ বাই 2s। তাহলে দেখো উপরের কোনো কাজ করতে হবে না, তুমি জাস্ট এই এক লাইন করে এই জায়গায় ভ্যালু দিয়ে অ্যান্সার নিয়ে চলে আসবে। আচ্ছা, তোমরা হয়তো বিরক্ত হয়ে যেতে পারো যেগুলো কী পড়াচ্ছি, তবে দেখো এগুলো যা পড়াচ্ছে এগুলো পরীক্ষা আসবে, এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না, এগুলাই আসবে। আর ধরো যেগুলো থেকে ম্যাথ আসছে ওগুলো একটু বেশি প্র্যাকটিস করাই দিচ্ছি। আমি একটু দেখে আর কী আছে এখানে। সিস্টেম নিয়ে একটু লিখেছি। সিস্টেমের পর এখানে যেটা আছে তোমার এই যে পরিবর্তনগুলো, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপ লিখেছি। তোমার এরপর সমষ্ণ, রুদ্ধতাপীয় পার্থক্যগুলো লিখেছি। তারপর হচ্ছে এগুলো থেকে ম্যাথ দিয়েছি যেগুলো তোর পরীক্ষা আসার মতো বা আসছিলো। তারপর হচ্ছে এই তাপগতিবিদ্যার 3টা সূত্রের মূল বক্তব্য কী সেগুলো লিখে দিয়েছি। এরপর হচ্ছে তোমার এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যা যা লেখার দরকার হয়, এই ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবা সেগুলো লিখে দিয়েছি। এটার জন্য ম্যাথ দিয়েছি। আর এই ম্যাথগুলো দেখবা করলে খুব ভালো লাগবে আশা করি। ম্যাথের জন্য যা যা দরকার ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। এগুলো সব ম্যাথ প্র্যাকটিস করিয়েছি। এটা কুইটের কোশ্চেন একটা সলভ করে দিয়েছি।
আর তারপর হচ্ছে তোমার মোলার আপেক্ষিক তাপ সিপিসিভি নিয়ে কাজ করছি। এই সিপিসিভি গামা আর যা যা দরকার A to Z সব গুছাই দিছে এখানে। তারপর হচ্ছে তোমার এক পারমাণবিক দ্বিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে তোমার সিপিসিভি গামা এগুলোর ভ্যালু কত সেগুলো লিখে দিয়েছি, এগুলোর গামার তাৎপর্য লিখে দিয়েছি। তারপর হচ্ছে আমরা কোথায় আসছি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে চলে আসছি। তারপর হচ্ছে তোমার প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার পার্থক্যগুলো লিখেছি। এরপর লিখেছি হচ্ছে তোমার কার্নোচক্র, কার্নো ইঞ্জিন, এটা নিয়ে যা যা দরকার সব লিখেছি। দেখো কার্নো থেকে কিন্তু কোশ্চেন আসছে, এ কারণে এগুলো ডিটেলস লিখে দিয়েছি। তারপর হচ্ছে তাপ ইঞ্জিনে আসছি, তাপ ইঞ্জিনে এসে আমাদের যে কর্মদক্ষতার ম্যাথগুলো সেগুলো করে দিয়েছি। সেগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। সো দক্ষতা নিয়ে যে ম্যাথগুলো দরকার হয়, শুধু নর্মাল ম্যাথ না, ধরো একটু ডিফিকাল্ট অর্থাৎ একটু ডিপে গেলে যে টাইপের কোশ্চেন করতে পারে সেই টাইপের জন্য যা যা দরকার সব করে দিয়েছি এখানে এই ম্যাথগুলো। এই যে দেখো, এগুলো করলে চ্যাপ্টার তোমার একদম সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ভিডিও ডিউরেশন আর খুব বেশি হবে না, হয়তো আর 40 মিনিট হতে পারে সর্বোচ্চ হলে। তো ধরো 1.5 ঘন্টার মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে যাবে। 40 মিনিটও হয়তো লাগবে না। দক্ষতা কীভাবে বাড়াবে সেই টাইপের ম্যাথগুলো করে দিয়েছি। গ্রাহকের তাপমাত্রা কীভাবে কী করবে সব কিছু এখানে করা আছে। রেফ্রিজারেটর নিয়েও যা দরকার একটু লিখে দিয়েছি রেফ্রিজারেটর। আর লাস্ট তোমার যেটা এন্ট্রপির জন্য যা যা দরকার ছিল সেগুলো লিখে দিয়েছি। আর লাস্ট হচ্ছে তোমার এই ম্যাথ দিয়ে চ্যাপ্টার শেষ করে দিয়েছি। তো চলো আমরা আবার আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। সো তোমরা জাস্ট আর 30 মিনিট আমাকে টাইম দাও। 30 মিনিট টাইম দিলে তোমরা এই চ্যাপ্টারে বস হয়ে যাবে। ধরো তোমরা যদি তাপগতিবিদ্যা একাডেমিকে না পড়েও থাকো, তারপর তুমি যাও আর লেকচারটা শেষ করো। করার পর জিএসপি কোশ্চেন তো আমি করে দিয়েছি, এর বাইরে তুমি অন্য যে ভার্সিটির কোশ্চেন ব্যাংকে সলভ করবো না কেন, তুমি দেখবা যে ইনশাল্লাহ সবই সলভ করতে পারবা।